গুড মর্নিং। আজকের আমরা তাওয়াংয়ের সাইট সিনে যাব, আর তার আগে আমি নিজের বন্ধুর হোটেলে যাব। আমি আর আমার বন্ধু মানে একসাথে এসেছি অরুণাচল প্রদেশে। তো আমি ওর হোমস্টেতে থাকে, তো হোমস্টেতে যাব, তারপরে সাইট সিন করবো একসাথে। তো চলুন। আমরা এখন চলে এসেছি আমার বন্ধুর বাড়িতে। ওর মা আসছে, মানে আন্টি। আমরা আমার বন্ধুর বাড়ি মানে হোমস্টে থেকে চলে এসেছি। এখন আমরা উংলিং মনাস্ট্রিতে এসেছি। এখানে 6 দালাই লামা জন্মগ্রহণ করেছিলেন। তো এটা দেখিয়ে দিচ্ছে দিদি। এই বৌদ্ধ মঠে ঢুকেই ডান দিকে একটা বিশাল বড় গাছ দেখা যাবে। এই গাছের গুরুত্ব এখানকার মানুষদের কাছে অনেক। কথিত আছে 1697 সালে ষষ্ঠ দলাই লামাকে লাসায় নিয়ে যেতে এক ধর্মযাজক এসেছিলেন। সেই 14 বা 15 বছরের বালকটি যাওয়ার সময় তার হাতের লাঠিটা এখানে পুঁতে দিয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই লাঠি থেকে 3টে শাখা বেরোবে এবং 3টে শাখা যখন সমান আকৃতির হবে তখন তিনি ফিরে আসবেন। 1957 সালে 3টে শাখা সমান দৈর্ঘ্যের হয়, কিন্তু একটি ডাল প্রবল ঝড়ে ভেঙে যায়। এখানকার অধিবাসী ও বৌদ্ধ ভিক্ষুকরা ভয় পেয়ে যান, কিন্তু অদ্ভুতভাবে সেই সালেই 14তম দলাই লামা লাসা থেকে তাওয়াংয়ের বুমলা পাস দিয়ে এখানে আসেন এবং এই মঠ পরিদর্শন করেন। মঠটি ছোট হলেও খুবই সুন্দর। শান্ত পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্য মঠটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। মঠের ভেতরে ষষ্ঠ দলাই লামা ও তার আগের 5 জন দলাই লামার সমাধি রাখা আছে। প্রেয়ার হুইল ও প্রদীপও জ্বালানো আছে। প্রচুর মানুষ এখানে আসেন রোজ শ্রদ্ধা জানাতে। ওপরে প্রার্থনার গৃহও আছে। এছাড়াও এখানে একটি বড় জলের পাত্র আছে, যার জল কখনো শেষ হয় না এবং খেতেও বেশ ভালো। জনশ্রুতি আছে যখন ষষ্ঠ দলাই লামা মায়ের গর্ভে ছিলেন তখন হঠাৎ একদিন এই পাথরের কলসি জলপূর্ণ হয়ে যায় ও স্বাদও খুব ভালো হয়ে যায়। মনাস্ট্রিটা দেখে এখন ওয়ার মেমোরিয়ালে এসেছি। আমরা এখন ওয়ার মেমোরিয়ালের গেটের সামনে আছি। 1962 সালের ইন্দোচীন যুদ্ধে প্রায় 2420 জন সৈনিক মারা গেছিলেন। তাদের মধ্যে যারা পরমবীর চক্র ও বীর চক্র সম্মানে সম্মানিত হয়েছেন তাদের শ্রদ্ধা জানিয়ে সোনার জলে তাদের পরাক্রমের কথা জানানো আছে। মেমোরিয়ালের চারপাশে জাতীয় পতাকা, আর্মির পতাকা, এয়ারফোর্সের পতাকা ছাড়াও 27টি রেজিমেন্টের যারা 1962-র যুদ্ধে ছিলেন তাদের পতাকা টাঙানো আছে। এখান থেকে চারিদিকের বরফ ঘেরা পাহাড় সুন্দর দেখা যায়। এখন এসে গেছি ওয়ার মেমোরিয়ালে। আগে বলে দিয়েছি এটা হচ্ছে যোগিন্দর সিং ওয়ার মেমোরিয়াল। মেমোরিয়ালের ভেতর ইন্দোচীন যুদ্ধের বিভিন্ন সেক্টরের সৈনিকদের ব্যবহৃত বন্দুক টাঙানো আছে। কিভাবে আমাদের সৈনিকরা সিঙ্গেল শট রাইফেল দিয়ে চীন সৈনিকদের আধুনিক মেশিন গানের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে গেছেন ভাবতেই অবাক লাগে। এখানে বুমলা সেক্টরের শহীদ রাইফেলম্যান জসওয়ান্ত সিং ও স্থানীয় মনপামে সেলা ও নুরার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এছাড়াও এই মেমোরিয়াল শহীদ সুবেদার যোগিন্দর সিং মেমোরিয়াল নামেও পরিচিত। এখানে বমডিলা
জিমিথাং প্রভৃতি সেক্টরের শহীদ সৈনিকদেরও শ্রদ্ধা জানানো হয়েছে। তাদের ব্যবহৃত অস্ত্র, জামাকাপড়, জুতো, হেলমেট প্রভৃতি যত্ন করে রাখা আছে। সৈনিকদের বিশ্বাস, যারা সীমান্তে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়েছেন তারা এখনও আমাদের সীমান্তে অতন্ত্র পাহারা দিচ্ছেন। তাদের মৃত্যু হতে পারে না, তাই এখনও এই মিউজিয়ামে যশবন্তজির ব্যবহৃত জিনিস প্রতিদিন যত্ন নেওয়া হয়। এখন আমরা বুদ্ধা পার্কে চলে এসেছি। খুব রোদ এখানে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো জায়গাটা। আমরা এখন সবচেয়ে বড় প্রেয়ার হুইলের সামনে দাঁড়িয়ে আছি। এই পার্ক প্রায় 10,000 ফিট উঁচুতে অবস্থিত ও তাওয়াং চু নদীর পাশেই অবস্থিত। এই বুদ্ধা পার্কের আরেকটি বৈশিষ্ট্য হলো এখান থেকে তাওয়াং শহরটা খুব সুন্দর দেখা যায়। 30 ফিট উঁচু ভগবান বুদ্ধর মূর্তি শহরের যে কোনো জায়গা থেকেই দেখতে পাওয়া যায়। ভেতরের দেওয়াল জুড়ে সুন্দর কারুকার্য করা। প্রচুর মানুষ এখানে ছবি ও ভিডিও করতে ব্যস্ত। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুযোগ পাওয়া গেল সামনে যাওয়ার। চতুর্দশ ও বর্তমান দলাই লামার ফটো এখানে রাখা আছে। চারিদিকে শান্ত পরিবেশ আপনাদের মন ভালো করতে বাধ্য। বুদ্ধা পার্ক থেকে বেরিয়ে এবার আমরা চলেছি তাওয়াং মনাস্ট্রির দিকে। তাওয়াং চু নদীর পাশে 10,000 ফিট উঁচুতে অবস্থিত তাওয়াং মনাস্ট্রি ভারতের প্রাচীনতম ও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনাস্ট্রি। ইন্দোনেশিয়ার বড়বুদুর মনাস্ট্রির পরেই এর স্থান। এর আরেক নাম হল গার্ডেন নামগেল লৎসে। জনশ্রুতি অনুযায়ী 1500 শতাব্দীতে প্রথম দলাই লামার শিষ্য লামা গ্যালপো এখানে একটি গুহায় ধ্যান করতেন। তিনি স্থানীয় বারখার তার্গে নামে ব্যক্তিকে বলেন, যদি তিনি লামার ভিক্ষাপাত্রটি সাবধানে রাখতে পারেন তাহলে তার 7টি গুণী পুত্র হবে। তিনি পাত্রটি রক্ষা করেন ও লামা তার 7 পুত্রের দ্বিতীয় ও সপ্তম সন্তানকে তিব্বত নিয়ে যান ধর্মযাজক করার জন্য। তারা ফিরে এসে এখানে অনেক বৌদ্ধমঠ তৈরি করেন। পরবর্তীকালে পঞ্চম দলাই লামার শিষ্য মেরা লামা 1640 সালে এই মনাস্ট্রি তৈরি করেন। প্রবাদ আছে, পঞ্চম দলাই লামা একটি উলের গোলা দিয়ে বলেছিলেন, এই উল দিয়ে যতটা জায়গা ঘেরা যাবে সেটাই হবে মঠের সীমানা। এইভাবে প্রতিটি গ্রামের কিছু অংশ মঠের সীমানায় পড়ে ও সেখানে ভিক্ষুকদের মঠ তৈরি হয়। তাওয়াংয়ে মনপা উপজাতি বসবাস করেন, যারা ব্রাহ্মী লিপি ব্যবহার করেন। এখানকার মনপাদের 3 জন ছেলে থাকলে দ্বিতীয়জনকে অবশ্যই বৌদ্ধ ভিক্ষুক হতে হবে। তাই তাওয়াং মনাস্ট্রিতে বেশিরভাগ ভিক্ষুক বাড়ির মেজ ছেলে। এখানে প্রবেশদ্বারটি 724 ফিট লম্বা ও 12 ফিট উঁচু। দূর থেকে এই মনাস্ট্রি দেখতে প্রাচীন দুর্গের মতো মনে হয়। এখানে অ্যাসেম্বলি হল, মিউজিয়াম, লাইব্রেরি, স্কুল, হস্টেল, ভিক্ষুকদের থাকারও জায়গা রয়েছে। 3 তলা উজ্জ্বল বাড়িটি হল দুখাং, যার 1 তলায় জমায়েত হল ও 2 তলায় রিম্পোচের আবাস ঘর ও 3 তলায় দলাই লামার থাকার ঘর। পঞ্চম দলাই লামার নির্দেশ অনুসারে এখনও গ্রামবাসীরা এর দেখাশোনা করে। এছাড়াও বছরে 2 বার তারা এই মঠে খাজনা দেয়, যাকে খেরেই বলে। এটি তারা শস্য ঘি দিয়ে মেটায়। মঠের জায়গা স্থানীয় মানুষ চাষ করে ও ফসলের ভাগ মঠকে দেয়। এইভাবে এখানকার মানুষ দলাই লামার নির্দেশ পালন করে। মঠে ছাত্ররা বৌদ্ধ দর্শন ও তিব্বতী ভাষা শিক্ষা লাভ করে। এছাড়াও বালি, মোম বা কাঠের কারুকার্য শেখে। এছাড়াও এখানে থাঙ্কা পেন্টিং শেখানো হয়। চতুর্দশ দলাই লামা 2007 সালে এখানকার গ্রন্থাগার উদ্বোধন করেন।
এই গ্রন্থাগারে 1000-এরও বেশি ম্যানুস্ক্রিপ্ট আছে, যেগুলি পাম গাছের পাতা, বার্চ গাছের ছাল ও পেপার দিয়ে তৈরি। এই লাইব্রেরি দর্শন, শিল্পকলা, সংস্কৃতি, বিজ্ঞান, চিকিৎসাশাস্ত্র, প্রযুক্তিবিদ্যায় সমৃদ্ধ। দুখাং বা অ্যাসেম্বলি হলের ভেতরে চারিদিকের দেওয়াল জুড়ে বৌদ্ধ সাধু ও ভিক্ষুকদের ছবি ও মূর্তি আছে। উত্তরের দেওয়াল জুড়ে রূপলি থাঙ্কায় শ্রীদেবীর ছবি ও পঞ্চম দলাই লামার নির্দেশ লেখা আছে। মাঝে প্রায় 24 ফিট উঁচু ভগবান বুদ্ধ পদ্মের উপরে বসে আছেন। তার দুপাশে তার প্রধান 2 শিষ্য সারিপুত্র ও মৌদগালিয়ান, সবার হাতে ভিক্ষাপাত্র। বাকি দেওয়ালগুলিতে সুন্দর বর্ণময় ফ্রেস্কো আঁকা আছে। তাওয়াং মনাস্ট্রিতে ওপরে উঠতে অনেক হাঁটতে হতো, নিচে নামতে অনেক হাঁটতে হচ্ছে, কিন্তু ওঠার সময় আমাদেরকে আঙ্কেল একদম গাড়ি করে ওপরে উঠিয়ে দিয়ে গেছে। এখন আমরা নামছি, খুব রোদ, প্রচণ্ড রোদ। হ্যাঁ, ঠান্ডা হাওয়াও আছে। তাওয়াং মনাস্ট্রির অন্তর্গত আরও 17টি গুম্ফা আছে এবং 2টি আনি গুম্ফা বা মহিলা বৌদ্ধ ভিক্ষুকদের মঠও আছে। মেরালামার বোন এই মঠে প্রবেশ করতে পারতেন না, তাই তার জন্য পরবর্তীকালে অন্যান্য মহিলাদের জন্যও থাকার জন্য মঠ তৈরি হয়। এখন 5:30 বাজে, আর আমরা এখন এখানকার তাওয়াংয়ের যে মার্কেটটা আছে ওই মার্কেটে এখন যাচ্ছি। আর ব্যাপার 6:45 থেকে আমাদের ওয়ার মেমোরিয়ালে লাইট অ্যান্ড সাউন্ডের যে শোটা হয় ওইটা আমাদের অ্যাটেন্ড করতে হবে। আমি করবো না, ওরা করবে। আর এখন আমরা মার্কেটে যাচ্ছি। কতটা কী আছে জানি না, জেম্মারা কালকে গেছিলো, জেম্মারা বললো যে সেরকম কিছু নেই আর কি, বাট স্টিল আমরা যাচ্ছি, একটু ঘুরতে হবে তার জন্য। আর যদি মার্কেট বন্ধ থাকে তাহলে আমরা আর্ট অ্যান্ড ক্রাফট যে সেন্টারটা আছে ওখানে যাবো। এখানে মার্কেটে সেরকম কিছু পেলাম না, কিন্তু জলি ঠিকই তার জিনিস পেয়ে গেছে। জলি, একটু দেখা কি খাচ্ছিস? এই যে সে খেতে শুরু করে দিয়েছে কেনার সঙ্গে সঙ্গে। তাওয়াং মার্কেটে শীতের পোশাকের অনেকগুলি দোকান আছে, আপনারা চাইলে কিনতে পারেন, অবশ্যই দরদাম করে নেবেন। এই মার্কেটের বেশিরভাগ জিনিসই গুয়াহাটি থেকে ও অন্য রাজ্য থেকে আসে, তাই সব জিনিসের দাম একটু বেশি। এখানকার আঞ্চলিক পোশাকও আপনারা কিনতে পারেন। আমরা এখন তাওয়াং ওয়ার মেমোরিয়ালের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য দাঁড়িয়ে আছি। আগের শো এখনও চলছে, ওটা শেষ হলেই আমরা শো দেখতে ঢুকবো। শোয়ের প্রথমেই অরুণাচল প্রদেশের বিভিন্ন জেলার অধিবাসীদের আঞ্চলিক ভাষা ও সংস্কৃতি সম্বন্ধে আমরা জানলাম। বিভিন্ন জনজাতির পোশাক, আঞ্চলিক উৎসব ও নৃত্য দেখানো হলো। এরপরেই ভুটান চীন সীমান্তে শত্রুর আক্রমণের বিরুদ্ধে ভারতীয় সেনাদের অসীম সাহসের সঙ্গে মরণপণ লড়াই করে দেশকে রক্ষা করার ইতিহাস আমরা জানলাম। ভিডিও এই পর্যন্ত। আপনারা এখানে এলে এই লাইট অ্যান্ড সাউন্ড শো অবশ্যই দেখে যাবেন। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।